নমস্কার, আমি সুচন্দ্রিমা। শুরু করছি আপনার কথা। আজকের বিষয় নিয়ে শুনবো আপনাদের মতামত, তবে সবার আগে দেখে নিন এই মুহূর্তের হেডলাইন্স। ভোট এলেই পাহাড়ের মানুষদের ভুল বোঝায় বিজেপি, অভিযোগ মমতা দ্রুত জিতিয়ে ভোট। আগামী বছর পঞ্চায়েত ভোট, পাহাড়কে আশ্বস্ত করলেন মমতা। লোকে কি বিজেপি খাবে? মূল্যবৃদ্ধি নিয়ে দার্জিলিং থেকে তোপ মমতা। জুমলাবাজ মোদির জমানায় মানুষের প্রাণ ওষ্ঠাগত, করা প্রতিক্রিয়া মমতার। বিজেপির বিরুদ্ধে গণতন্ত্রের উপর আঘাতের অভিযোগ, বিরোধী ঐক্যে জোর দেয়া ডাক মমতার। বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীদের চিঠি, একযোগে লড়ার বার্তা। জোর করে বিল পাশ করাচ্ছে বিজেপি, ইডি সিবিআই কে ব্যবহার করে বিরোধীদের হয়রানি, অভিযোগ মমতার। একজোট হয়ে লড়ার ডাক সপা নেতা কিরণময় নন্দেরও। স্বাস্থ্য কমিশনের সতর্কবার্তা সত্ত্বেও বারবার অতিরিক্ত বিল, জরিমানার পরেও মাত্রাতিরিক্ত বিলের অভিযোগ ফর্টিসে। তদন্তকারী দল পাঠানোর সিদ্ধান্ত স্বাস্থ্য কমিশনের। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, ফের মুখ্যমন্ত্রীকে ডাকলেন রাজ্যপাল। রাজভবনে মমতাকে আমন্ত্রণ ধানখারের। বিধানসভায় বিজেপির তাণ্ডব, অসৎ মজুমদারের নাকে শুভেন্দুর খুশি। প্রতিবাদে নন্দীগ্রামে প্রতিবাদ মিছিল, তৃণমূলের সোনারপুরেও বিশাল মিছিল। দিল্লিতে ইডিতে হাজিরায় না অভিষেকে, শ্রী শালিকাকে তলব। কয়লাকাণ্ডে বুধে রুজিরা, বৃহস্পতিতে মেনকাকে তলব। মন্দির চত্বরে অহিন্দু নর্তকীর নাচে বাধা, মুসলিম ভারতনাট্যম শিল্পীকে পারফরমেন্সে বাধা দেওয়ার অভিযোগ। কেরলের মন্দিরে ধর্মবৈষম্যের নিদর্শন। দেশের 25টি হাইকোর্টে বিচারপতিদের একাধিক পদ শূন্য, নিয়োগে গড়িমসি। কেন্দ্রীয় সরকার ও সুপ্রিম কোর্টের কলেজিয়ামের মধ্যে আটকে প্রস্তাব, বিচার প্রক্রিয়ায় প্রভাব। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ পথে তৃণমূল, ছাত্র যুব। হাজরা থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল, জেলায় জেলায় মিছিল তৃণমূলের। পূর্ব মেদিনীপুরের মাছের ভেরি নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের, ভেরি বন্ধ করতে প্রশাসনকে নির্দেশ। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের 18 এপ্রিল রিপোর্ট পেশের নির্দেশ। তপন কান্দু খুনে হাইকোর্টে মামলা, রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, মন্তব্য বিচারপতি রাজশেখর মান্থার। কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ, নিরাপত্তা দিতে হবে ভাইপোকে। বৃহস্পতি থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহ, আগামী 15 দিন বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী 5 দিন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। আরো মহার্ঘ পেট্রোল ডিজেল, পেট্রোলের দাম বাড়ল লিটার প্রতি 83 পয়সা, টানা 8 দিনে 7 বার মূল্যবৃদ্ধি পেট্রোপণ্যের। কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা নরেন্দ্র মোদীর জমানায় ভারতীয় প্রশাসনের একটা ট্রেডিশন হয়ে গিয়েছে। এই নিয়ে বিশেষ বিতর্কের অবকাশ আছে বলে মনে হয় না। বিশেষত বাংলার মানুষ গত কয়েক বছরে হারে হারে তা টের পেয়ে গিয়েছে। কিন্তু শুধু কি কেন্দ্রীয় সংস্থা, মানে শুধু কি সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি, শুধু কি ইনকাম ট্যাক্স বা আইটি? না, দুর্ভাগ্যজনক হলেও আদালতের ভূমিকা নিয়েও কখনো কখনো সংশয় দেখা দিচ্ছে, যেটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে মোটেই স্বস্তিদায়ক নয়। ভারতীয় বিচার ব্যবস্থার একাংশকে প্রভাবিত করা হচ্ছে। আরো স্পষ্ট ভাষায় বলতে হলে রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে বিচার ব্যবস্থার ওপর। অতীতে সেটা ব্যক্তি বিশেষে বিক্ষিপ্তভাবে ঘটে থাকতেই পারে, কিন্তু বর্তমান মোদি জমানায় বিচার ব্যবস্থাকে শাসকের অনুকূলে প্রভাবিত করার ছবিটা বেশ প্রকট। নানা সময় দেশের নানা প্রান্ত থেকে বিরোধী রাজনৈতিক নেতা নেত্রীকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে। আজ দেশের অবিজেপি শাসিত মুখ্যমন্ত্রী ও বিরোধী নেতৃত্বকে চিঠি দিয়ে সেই সব বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু উদ্বেগ প্রকাশ নয়, বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ার ডাক দিতেই তৃণমূল সুপ্রিমো হিসেবে দলীয় লেটার হেডে এই চিঠি তিনি দিয়েছেন। অবিলম্বে অবিজেপি দলগুলিকে নিয়ে একসঙ্গে বৈঠকে বসা যায় কিনা সেই আবেদনও করেছেন মমতা। কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোর অতি সক্রিয়তা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন তৃণমূল নেত্রী। চিঠিতে সে কথা লিখেছেন তিনি।
ঘটনাচক্রে এদিনই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ইডি দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল ইডি। ব্যক্তিগত কারণ দেখিয়ে অভিষেক এদিন দিল্লিতে দফতরে যাননি, কিন্তু এদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের স্ত্রী ও শালিকাকে দিল্লিতে ইডি তলব করেছে। বিজেপি শাসিত রাজ্যে এই সব কেন্দ্রীয় সংস্থাকে এমন সক্রিয় হতে দেখা যায় না, বরং এমন একটা ছবি তুলে ধরা হয় যেন সেখানকার প্রশাসনে কোনো গলদই নেই কোনো দুর্নীতির লেশ। কিন্তু অবিজেপি এই রাজ্যগুলিকে নাস্তানুবোধ করে রাখতে সদা সচেষ্ট মোদী প্রশাসন। বিভিন্ন রাজ্যের একই অভিজ্ঞতা, মমতার চিঠি বস্তুত সেই অভিন্ন অভিজ্ঞতার সূত্রে বাঁধা। মমতার দাবি, এই প্রবণতা যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থার মূলেই আঘাত হানছে। সে কথা মনে করিয়ে দিয়ে ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই গড়ে তোলার আবেদন জানিয়েছেন মমতা। এই আলোচনায় থাকছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চিঠিতে লিখেছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে মোদী জমানায় দুর্বল করা হচ্ছে। যেভাবে দিল্লি পুলিশ আইন ও কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন আইন সংশোধন করে সিবিআই এবং ইডির ডিরেক্টরেটদের মেয়াদ 5 বছর করে বাড়িয়ে দেওয়া হয়েছে, তাতে বিজেপির রাজনৈতিক নকশা স্পষ্ট হয়েছে। মমতা মনে করেন এটা দেশের পক্ষে বিপজ্জনক। বিরোধী শাসিত রাজ্যে মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে তাঁর সুস্পষ্ট বার্তা, এই অশুভ চেষ্টার বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। সেই লক্ষ্যে সবার সুবিধে মতো দিনে একটা বৈঠক ডাকার আবেদন করেছেন তৃণমূল নেত্রী। আসলে প্রায় সব বিরোধী নেতাই মমতার আশঙ্কার সঙ্গে 100% একমত। মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের জোট সরকারের কথাই ধরা যাক। বাংলায় যেমন অভিষেক, তেমনি মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে পরিবারও নিশ্চিন্তে নেই। উদ্ধবের শ্যালক শ্রীধর পাতাঙ্কর বাড়িতে সম্প্রতি তল্লাশি চালিয়েছে ইডি। তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। কিছুদিন আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ঠাকরে বলেই ফেলেছেন, আমার পরিবার স্বজনদের উপর আঘাত না হেনে ক্ষমতা থাকলে আমায় গ্রেফতার করুক। মহারাষ্ট্রের জোট সরকারের মন্ত্রী এনসিপি নেতা নবাব মালিককে বেআইনি লেনদেনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। কেননা কয়েক মাস আগে অভিনেতা শাহরুখ খানের ছেলেকে মাদককাণ্ডে ফাঁসানো হয়েছে বিজেপির চক্রান্তে, এমন দাবি করেছিলেন নবাব। তারপর থেকেই ইডি লেগে গিয়েছে। বাংলায় যেমন বিধানসভা ভোটে বিজেপি গোহারা হারার পর তৃণমূল নেতা অভিষেককে ও তার পরিবারকে তলব করতে শুরু করে ইডি। নকশাটা বুঝতে খুব অসুবিধা হয় কি? গতকাল দক্ষিণের এক বিরোধী নেতা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার স্ত্রীর নামে আয়কর দপ্তর তাঁর কর্ণাটকের বাসভবনে নোটিশ দিয়েছে। এমন অনেক দৃষ্টান্ত দেওয়া যেতেই পারে, কিন্তু এই মুহূর্তে ঐক্যবদ্ধ হওয়াটাই জরুরি। সময়ের সেই ডাকটাই সর্বভারতীয় ক্ষেত্রে দিয়েছেন মমতা। এখন দেখার যাদের উদ্দেশ্যে ডাক তারা কিভাবে সাড়া দেন। আজ এই নিয়ে শুনবো আপনার মতামত, আপনার কথা। আরো একটি বিরতির পর ফিরে সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আজকের আপনার কথার এই বিষয় নিয়ে আপনাদের মতামত জানতে চাইছি। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে মতামত দেবেন এই বিষয়ের উপর। প্রথম দর্শক ইউনুস আলী, নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন। ভারতবর্ষ হচ্ছে বহুত্ববাদী একটা দেশ এবং বহুদলীয় গণতন্ত্রের কাঠামোর মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, রাজ্যগুলো পরিচালিত হয়। কিন্তু এমন একটা অপশক্তি ভারতবর্ষের শাসন পরিচালনায় এসেছে যারা বহুদলীয় ব্যবস্থাটাকে শেষ করে দিয়ে একটা একদলীয় এবং হিন্দুত্ববাদী দর্শন দিয়ে একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার চেষ্টা প্রাণপণ করছে। এইবার যে গণতন্ত্রের অন্যতম একটা উপাদান সেটা হচ্ছে বিরোধী শক্তি, বিরোধী গণতন্ত্রের রক্ষক, গণতন্ত্রকে ধ্বংস করা। আজকে কংগ্রেস মুক্ত ভারতবর্ষ, আঞ্চলিক দলগুলো না থাকা বা সমালোচনা করা, এই সব লক্ষণগুলো আজকে বিভৎস আকারে মানুষের মনে দেখা দিয়েছে।
এর প্রতিকার করার জায়গাটা আমাদের হাতে এই মুহূর্তে নাই। আজকে পশ্চিমবাংলার ক্ষেত্রে কি একবার ভয়ঙ্কর ভাবে মানে অবস্থা, এই চাপটা ইডি, তারপরে সিবিআই, কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে নির্বাচন, যে কোনো নির্বাচন আসার প্রাককালে একটা নানাভাবে একটা চক্রান্ত আক্রমণ, মানে অ্যারেস্ট করা ইত্যাদি ভয় ভীতি সৃষ্টি করানোর যে মানে ব্যবস্থাপনা মোদীর নেতৃত্বে, কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে বা বিজেপি নেতৃত্বে চলছে, এর পরিণতি আমরা যারা দেখতে পাচ্ছি, আমরা দেশের মানুষ যদি রুখতে না পারি, এর প্রতিকার যদি না করতে পারি, তাহলে ভয়ঙ্কর দুর্দশা ভারতবর্ষের প্রতিটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে বা ভুগতে হবে। এখনো সময় আছে, সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের জায়গাটা আমাদেরকে সচেতনভাবে ভাবতে হবে। কোন দেশ এক জাতি দ্বারা সংগঠিত হয় না, এক জাতি দ্বারা পরিচালিত হয় না, এটা ইতিহাস। এবং সে যারা হলেও খুব সাময়িক সমকারী আর কি, তো সেই স্বৈরতান্ত্রিক শাসন নানাভাবে তাদের যে মানে ব্যবস্থাপনা আছে, আইনি ব্যবস্থাপনাকে লঙ্ঘন করি, সংবিধানকে লঙ্ঘন করি, যতটুকু কার্যকরী যারা বিরোধী শক্তিকে তছনছ করে দেওয়ার সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। এই জন্যই আমরা যেটুকু বলতে চাই, দেশের মানুষ যেটা বলতে চাই, যে ধর্মের জায়গায় থাকুক, যেটা বিরোধীর জায়গায় থাকুক, সরকারি পক্ষ সরকারি জায়গায় থাকুক, নিয়ম পদ্ধতির মধ্য দিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশটা চলুক। এই অবস্থাটাকে ভঙ্গ করে তছনছ করে আজকে মোদী যা করতে চলেছে সেটা খুবই ঘৃণিত, এবং আগামী দিনে ভারতবর্ষের মানুষের দুর্দশার সীমা থাকবে না। একদিকে হচ্ছে মানুষের জীবনযাপন অচল হয়ে পড়েছে। না, আপনি শুধুমাত্র শাসকের দিকে আঙুলটা তুলছেন, সেটা তো বিষয় না, কিন্তু বিরোধীরা কি ঐক্যবদ্ধ হবে? শাসক তো তার কাজ করছে বা তাদের মতো করে তারা কৌশলগতভাবে চলছে, কিন্তু বিরোধীদের যে কর্তব্য, সেই দায়িত্বটা কি তারা পালন করতে এগিয়ে আসবে? প্রশ্ন কিন্তু এখানে আমাদের বড় দুর্বলতা, আমাদের দেশের ক্ষেত্রে এটাই বড় সুসংগঠিত বিরোধী ঐক্য যদি না থাকে ভারতবর্ষের ক্ষেত্রে, এই দুর্বলতা ঠিক চিহ্নিত করেছেন, দুর্বলতা তো বটেই। ধন্যবাদ। পরের দর্শক স্বপন দাস, নমস্কার, বলুন। এখন যে মমতা ব্যানার্জি যে বিরোধী ঐক্য যে ডাক দিয়েছে, কংগ্রেস তো বিশাল অহংকার, সর্বভারতীয় দল, ওরা কি সেই দলে আসবে? ওটা এই করতে করতে তো শেষ হয়ে গেল, এতগুলো রাজ্য আচ্ছা গেল এই কংগ্রেসের জন্য। এই আজকে উত্তরপ্রদেশও কিন্তু আচ্ছা হতো বিজেপির থেকে, গোয়ায়ও হতো, এই কংগ্রেসের অহংকারের জন্য কিন্তু শেষ হলো। আর যে সিবিআই তো আজ পর্যন্ত সত্যি ঘটনা পর্যন্ত বের করতে পারলো না। রবীন্দ্রনাথের নোবেল, আরো কত কি তাপসী মালিক শুরু করে কিছুই বের করতে পারেনি। সেই সিবিআই কে, ইডি কে নরেন্দ্র মোদী এখন অস্ত্র হিসাবে ব্যবহার করছে। একটু সিবিআই তো ধরা সাবের জাত, এদের কোনো বিষ নেই, যাতে সত্যি ঘটনাটা উদ্ঘাটন করুক, যেটা হয়েছে ওই বর্তমানে, এটা ঘটুক, আমরা সবাই চোখে দেখি, তবে ভাববো যে সিবিআই এর দাঁতে বিষ আছে, মানে এরা ধরা সাবের জাত। ধন্যবাদ আপনার মতামতের জন্য। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ফিরছে এক্ষুনি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। পরের দর্শক তাপস রায়, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। দেখুন, আমি আপনার এই কথার মধ্যে একটা কনসেন্ট্রেট করতে চাই, সেটা হচ্ছে বিরোধী ঐক্যের ডাক দিলেন মমতা, কিন্তু সেটা কতটা দানা মাত্র। এখন মমতা এই প্রথমে এটা চেষ্টা করেনি, অনেক আগে থেকেই করছে। আসলে ব্যাপারটা হচ্ছে মমতার প্রতি বিভিন্ন দলের যারা লিডিং আঞ্চলিক দল, তাদের কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে কংগ্রেস একটা নিরাপত্তাহীনতায় ভুগছে। যদিও কংগ্রেস মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে জোট করতে বাধ্য হয়েছে, তার কারণ সেখানে যদি তিনি জোট করতে না পারতো তাহলে বিজেপি ক্ষমতায় চলে আসতো, সেই দোষ ভাগিদার যাতে না হতে হয় তাই তারা ওখানে সমর্থন করছে। কিন্তু কংগ্রেস হচ্ছে কি, মমতার নেতৃত্ব মানতে কিছুতেই রাজি নয়। অন্যান্য যারা আছে তারা হয়তো মমতার নেতৃত্ব মানতে পারে, কিন্তু ওদের প্রধান শত্রু হচ্ছে, কংগ্রেসের প্রধান শত্রু হচ্ছে মমতা। বিজেপিটা বাদ দিন, বিজেপিটা হচ্ছে আমার মনে হয় বন্ধুত্বপূর্ণ, রাহুল গান্ধী বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের মধ্যে রয়েছেন, কারণ বিজেপির সঙ্গে অল আউট আক্রমণে তিনি কোনোদিনই যাননি।
এখন মমতা যেটা করতে চাইছেন, অথচ মমতাকে পিছন থেকে টেনে ধরার একটা প্রক্রিয়া তিনি চালিয়ে যাচ্ছেন তার এই বঙ্গ ব্রিগেডকে নিয়ে। আর দোসর তো আছেই বামপন্থীরা, যদিও পশ্চিমবাংলায় ওরা ধর্তব্যের মধ্যে নয়, ওদের শক্তি ধর্তব্যের মধ্যে নয়, তাহলেও মমতা ব্যানার্জি যে কারণে সৃষ্টি করেছে, আজকে বিশেষ করে আবার চিঠি দিয়েছেন, সেটা কিন্তু অনেকেই এটা মানে কি বলবো হৃদয়ঙ্গম করেছেন। বিশেষ করে তেলেঙ্গানায় চন্দ্রশেখর রেড্ডি তো বলেইছেন যে কামিং রাষ্ট্রপতি ইলেকশনে মমতাকে আমরা ভার দিলাম প্রার্থী সিলেকশনে। অর্থাৎ এই যে পজিটিভ একটা মুভমেন্ট, এটা কিন্তু দেখা যাচ্ছে সমস্ত আঞ্চলিক দল, কংগ্রেস বাদ দিয়ে। এখন কংগ্রেস হচ্ছে কি, যেমন ধরুন আমি কংগ্রেসের সোনিয়া গান্ধীর রোলটা একটু বলি। এই আনিস খানের মৃত্যু নিয়ে বা তপন কান্দুর মৃত্যু নিয়ে অধীর চৌধুরী যখন গলা ফাটাচ্ছিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে, সোনিয়া গান্ধী কিন্তু টেবিল চাপড়ে এটা সমর্থন করেছেন। অর্থাৎ সোনিয়াও, যেটা রাজীব গান্ধীর পত্নী হিসেবে মমতার প্রতি একটা নেক নজর ছিল, যেটা বলে বিশ্বাস, কিন্তু সেটা তিনি ভেঙে দিয়েছেন। সুতরাং আমার মনে হচ্ছে যে কংগ্রেসকে নিয়ে সমস্যা, কংগ্রেসকে বাদ দিয়ে যদি বিরোধী জোট করা যায় সেই সম্ভাবনাটা ফলপ্রসূ হতে পারে। কংগ্রেসকে নিয়ে নৈব চ। ধন্যবাদ আপনার মতামতের জন্য। পরের দর্শক সুকুমার পান্ডা, নমস্কার। নমস্কার দিদি, নমস্কার। বলুন। হ্যাঁ, এখন যেটা ঘটনা বলি, হ্যাঁ, কংগ্রেস মুক্ত ভারত চাইছে রাজ্য সরকার, সামনে কিন্তু একটা বিশাল একটা লড়াই আছে। যদি কংগ্রেস যদি মনে করে আজকে যে রাষ্ট্রপতি নির্বাচন আছে, বিরোধী ঐক্য যদি এক হয়ে আজকে যে 2024-এর আগে যদি একটা ধাক্কা দিতে পারে, তাহলে একটা অসীম সংকট থেকে ভারতবর্ষ মুক্ত হবে। আজকের মমতাকে কেন বিরোধী ঐক্যে ডাক দিতে হবে? জানে যেটা আছে কংগ্রেস দল তাদের বুঝতে পারছে আমরা কোথায় চলে গেছি, তারাই তাদের পথ নির্বাচন করুন। আজকে দেখতে পাচ্ছেন 2024-এর নির্বাচন আগে যেটা আপনার টিভিতে বলছেন যে বারবার বিজেপি আজ্ঞা হতে পারে, তাহলে কিন্তু এটা একদম বিজেপি একদম ভারতবর্ষকে শোষণ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষরা শুনতাম 2024-এ যদি বিজেপি ঘুরি ছাড়াতে পারে, তাহলে আমাদের দেশের আঞ্চলিক দল সব যারা বিভিন্ন দল আছেন তারা কেন এদের প্রতি একজোট হতে পারবেন না? তার ফলরূপ পাচ্ছি, যেহেতু পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মোদী বিরোধী মুখ, আর রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী বা তথা কোনো নেত্রী নেই, যার জন্য বিশেষ করে পশ্চিমবাংলার উপরে আঘাত হচ্ছে। বারবার দেখা হচ্ছে সিবিআই করে বারবার করাচ্ছে অভিষেক ব্যানার্জি, তার স্ত্রী, আরে কোর্ট মামলা তো কলকাতায়, দিল্লিতে কেন টাকা হবে বারবার? এটা বুঝতে হবে। তা এখন কংগ্রেস যদি না বুঝতে পারে, যেটা মোদীজি বলছে এখন কংগ্রেস মুক্ত ভারতবর্ষ হবে, এইদিকে নীতিন গাডকারি বলছেন যে না কংগ্রেস আরো শক্তিশালী হতে হবে, এর মধ্যে ফারাক আছে। যতই রাজনীতিতে ঠান্ডা থাক, তারপরে শাসিতের দল তারাও বুঝে গেছে না কংগ্রেসকে বাদে কিছু করা যায় না, সেটা ভাবলে কংগ্রেসকে হবে না। যেহেতু একসঙ্গে যদি লড়তে হয়, একেবারে বিরোধী ঐক্য একসাথে নিয়ে মমতাকে ডাকতে হবে। সমস্ত রাজনীতি দলকে মমতা কারো চিঠি দেবে, তাহলে সমস্ত দলকে এক জায়গায় হয়ে বিজেপিকে এখান থেকে টুকরো করতে শপথ দিতে হবে যে আমরা কে কোথায় আছে, যে যেখানে শক্তিশালী তারা সেখানে লড়াই করবে। এটা হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, তবে বিজেপি মুক্ত ভারত হবে। সব জায়গায় তো সব জিনিস চলবে না, এটা প্রত্যেকটা রাজনীতি দলকে বুঝতে হবে। প্রতিটা জায়গায় যেভাবে থানা দিচ্ছে হাইকোর্ট দপ্তর, সিবিআই, ইডি করে, এগুলো ঠিক নয়। বেশ, ধন্যবাদ সুকুমার বাবু। শিবাজি বন্দ্যোপাধ্যায় পরের দর্শক, নমস্কার। নমস্কার। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পরের দর্শক কে আছেন?
নমস্কার, কে বলছেন? সুব্রত বন্দ্যোপাধ্যায়, নমস্কার, বলুন। নমস্কার। এই বিরোধী ঐক্যের কথা যেটা আছে আপনারা আলোচনা করছেন বা আমরা করছি, তার মধ্যে কতগুলো ব্যাপার আছে। আমার কাছে বিরোধী ঐক্যের মধ্যে মেইন যে দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে কংগ্রেস আর একটা হচ্ছে আপ। কংগ্রেসের কাছে আবার সেই মানে একটা দোনামোনার জায়গায় এসছে যে কি করবে না করবে। আগের বার যেমন মানে প্রণব মুখার্জিকে সরাসরি রাষ্ট্রপতি করে দিয়েছিল, কারণ সোনিয়া গান্ধী খুব ভালো মতোই জানে প্রণব মুখার্জি যদি প্রধানমন্ত্রী হতো তাহলে দলের রাস্তাও সোনিয়া গান্ধীর হাত থেকে চলে যেত। আজকে ঠিক সেই সংকটে পড়েছে কংগ্রেস, যে সমস্ত ভারতবর্ষের বিরোধীদের যে সংগঠন, সেই সংগঠনের রাস্তা কার হাতে থাকবে? সোনিয়া গান্ধীর হাতে থাকবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে? সোনিয়া গান্ধী চাইছে নিজের ছেলে মেয়েকে দাঁড় করাতে, প্রধানমন্ত্রী করতে, সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কিন্তু বিরোধী দলের রাস্তাও যদি সোনিয়া গান্ধীর হাত থেকে চলে যায় তাহলে তো আর কিছুই রইল না। এটা একটা খুব বড় সংশয় কংগ্রেসের কাছে। আর সেকেন্ড হচ্ছে আপের গতিবিধি কিন্তু খুব একটা ভালো লাগছে না, মানে খুব একটা যে বিরোধী ঐক্যের দিকে আছে সেটা মনে হচ্ছে না। কারণ একটাই কারণ, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করবে বলেছে। তার যদি বিরোধী ঐক্যের একটা মনোভাব থাকতো, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকার যে একটা মনোভাব থাকতো, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে আপ অন্তত লড়তে আসতো না। হ্যাঁ, পাঞ্জাবে লড়েছে, সেখানে কংগ্রেস আছে, ঠিক আছে। রাজস্থানে কংগ্রেস, যেখানে কংগ্রেস আছে, কংগ্রেসের সাথে আপের একটা লড়াই আছে, তাহলে কংগ্রেসের জায়গাগুলোরও কোনো ক্ষতি নেই। কিন্তু যেখানে আঞ্চলিক দলগুলো আছে সেখানে কেন আপ লড়াই করতে আসছে? আমার কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুব সন্দেহ আছে যে আদৌ কেজরিওয়াল কি করবে, আদৌ এর সাথে যোগ দেবে কিনা বিরোধী ঐক্যের সাথে। আর একজন দুজন নেতা নেত্রী আছে যাদের সত্যি সিবিআই ইডি ভয় আছে, যেমন ধরুন ওদিকে মায়াবতী আছে, এখন তেজস্বী যাদব আছে, সুতরাং লালু যাদবের ভয়টা নেই, বা ওদিকে অখিলেশ যাদব আছে, মুলায়মের ভয়টা নেই। এই দু একজন নেতা নেত্রী আছে যাদের সত্যি সিবিআই ভয়ে আছে, তারাও আসবে কিনা সন্দেহ। এছাড়া বাদ বাকি আর সবাই আসবে বলে আমার ধারণা। ফ্যাক্টর হচ্ছে আপ এবং কংগ্রেস। ধন্যবাদ। বেশ, ধন্যবাদ আপনার মতামতের জন্য। একটা ছোট বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি আপনার কথায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। পরের দর্শক রয়েছেন শিশির মণ্ডল, নমস্কার। নমস্কার ম্যাডাম, বলুন। আজকের বিষয় বিরোধী ঐক্যের ডাক মমতার। মোদীর জমানায় নগ্নভাবে বিরোধীদের কণ্ঠরোধ এবং তীব্র ভীত সন্ত্রস্ত করতে, বিরোধীদের ভীত সন্ত্রস্ত করতে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এমনকি আদালতকেও ব্যবহার করা হয়েছে তার ঘুরি ঘুরি প্রমাণ আছে। যেমন রাফেল, শবরীমালা, নওয়াব মালিক কাণ্ডে আদালতকে কাজে লাগানো হয়েছে। ইলেকশনের সময় ডিএমকে নেতা এবং এনসিপি লিডারের বাড়িতে ইনকাম ট্যাক্স হানা ঘটেছিল। ইডি কয়লা খনি কাণ্ডে, গরু পাচার কাণ্ডে অভিষেক ব্যানার্জি তার স্ত্রী এবং শালিকাকে তলব করে হেনস্থা করেই চলেছে। সিবিআইয়ের কথা যত কম বলা যায় ততই ভালো। পশ্চিমবঙ্গে মন্ত্রী, এমপি, এমএলএ কেউ বাদ যায়নি নারদা কাণ্ডে, অথচ শুভেন্দুর ব্যাপারে নেত্রী। এইভাবে অত্যাচার ইলেকশন আসলেই বাড়ে। অথচ বিজেপি শাসিত রাজ্য যেমন ত্রিপুরা, বিহার, ইউপি, গুজরাট ইত্যাদি রাজ্যে মাস জেনোসাইড, ধর্ষণ, পলিটিক্যাল দাঙ্গা, পুলিশের অত্যাচার কোনো কিছুতেই মোদীর নজরে পড়ে না এবং সেখানে সিবিআই, ইডি তলবও পড়ে না। এই একপেশে অত্যাচার মোদীর মতো মূর্খ, দাম্ভিক এবং নির্বোধ সর্বকালের নিকৃষ্ট প্রধানমন্ত্রীর পক্ষেই সম্ভব। সুতরাং এর শেষ হওয়ার জন্য মমতা বিরোধী ঐক্য আহ্বান এবং সেই ব্যাপারে কিছু অত্যন্ত সময় উপযোগী। মমতাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ। পরে দর্শক রয়েছেন খায়রুল বাসার, নমস্কার, বলুন। নমস্কার। বলুন। মমতা ব্যানার্জি বিরোধী ঐক্যদের যে ডাক দিয়েছেন সেটা এই মুহূর্তে বিচার বিবেচনা করে, কারণ হচ্ছে সিবিআই, ইডি যেভাবে উঠে পড়ে লেগেছে পশ্চিমবঙ্গে, তবে বিরোধী ঐক্যের ডাক দিতে গেলে পরে শুধু বসে থাকলে চলবে না। তার কারণ হচ্ছে এর আগে কংগ্রেসের সঙ্গে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা কিন্তু আর ততটা নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে। তবে ভারতবর্ষের রাজনৈতিক জীবনে
বিরোধী দলটা ভালোভাবে যদি স্ট্রং না হয় তাহলে বিজেপি গভর্নমেন্টকে সরিয়ে নিয়ে আসা বা চালানো খুব কঠিন হবে। তার কারণ হচ্ছে সময় বুঝে কাছে গেলাম আবার অসময়ে ফিরে চলে এলাম, এটা করলে পরে কিন্তু হবে না। আসল কথা আমাদের মুম্বাইয়ের যে শিবসেনা পার্টিটা আছে এবং অখিলেশ যাদব থেকে আরম্ভ করে সপা, নবীন পট্টনায়ক, স্ট্যালিন, আপনার তামিলনাড়ু, এইসব যারা স্ট্রং বিরোধী দলনেতা তাদের সঙ্গে একসঙ্গে যোগাযোগ করে এবং কন্টিনিউয়াস এই প্রসেসটা চালিয়ে যেতে হবে এবং সঙ্গে সঙ্গে নিতে হবে। তার কারণ হচ্ছে বিরোধী জোট করতে গেলে পরে কোনো সময় এগিয়ে গেলাম, কোনো সময় পিছিয়ে এলাম, এরকম করলে পরে যারা বিরোধী আছে তারা কিন্তু সঠিক সময়ে হাতটা মেলাবে না। আর আসল কথা হচ্ছে আমাদের ভারতবর্ষের সব থেকে যে স্ট্রং পার্টি ছিল কংগ্রেস, সেই কংগ্রেসের অবস্থা এখন খুব শোচনীয় এবং তারাও সঠিকভাবে হালটা ধরতে পারছে না, একমাত্র রাজনৈতিক দুর্দশা অভাবে তাদের। এবং এই যে ইডি এবং সিবিআই এই যে কর্মকাণ্ড বিজেপি গভর্নমেন্টের বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে, সেগুলো শুধু এই বিজেপি শুধু নয়, আগেও কংগ্রেস আমলেও সে একই খেলা খেলেছে এই বিজেপি এবং ইডিকে, আপনার সিবিআই এবং ইডিকে নিয়ে। তাহলে দেখা যাচ্ছে কেন্দ্রে যে গভর্নমেন্ট থাকবেন তারা কিন্তু বিরোধী যে রাজ্যে মুখ্যমন্ত্রীরা থাকবে তাদেরকে চাপ সৃষ্টি বরাবরই করে এবং সেই খেলাটা খেলছে পশ্চিমবঙ্গে একইভাবে বিজেপি গভর্নমেন্ট। সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে মুখ্যমন্ত্রীকে যে আমাকে যদি সঠিকভাবে এগিয়ে যেতে হয় বিরোধী ঐক্যে ডাক দিয়ে, তাহলে একবার এগোনো একবার পিছনে করলে হবে না এবং স্ট্রংলি সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবে হবে বিরোধী ঐক্যের সমস্ত যারা দলের নেতা আছে তাদের মধ্যে একইভাবে একই সুতোয় বেঁধে বিজেপির বিরুদ্ধে লড়া। তাছাড়া এরকম করলে পরে কিন্তু বিজেপির কিছুই করতে পারবে না। ঠিকই, ধন্যবাদ। সুজয় চৌধুরী পরের দর্শক, নমস্কার। নমস্কার। বলুন। এখন বিজেপি সরকারের যে ভারতবর্ষের যে আগামী লোকসভা ইলেকশন সেখানে যে পরাজয় ভীতি, সেই পরাজয় ভীতির জন্য আজকে বিজেপি সরকার বিভিন্নভাবে তাদের যে বিরোধী আছে, যে বিরোধী শাসক আছে তাদেরকে ইডি থেকে আরম্ভ করে তারপরে সিবিআই, রাজ্যপালকে লাগিয়ে বিভিন্ন এজেন্সিকে লাগিয়ে তার শক্তি ধরে রাখবার চেষ্টা করে যাচ্ছে। তা এই যে ধরে রাখবার চেষ্টা করছে, আজকে আমজনতার যখন বিভিন্ন সমস্যা, আজকে বেকার সমস্যা বেড়েছে, আজকে বেসরকারীকরণ হয়ে যাচ্ছে, আমজনতা যখন মানে খেতে পাচ্ছে না, ঠিক সেই সময় সে ক্ষমতা ধরে রাখার জন্য বিভিন্নভাবে বিরোধী পক্ষকে নানানভাবে হয়রান করছে। এখন ব্যাপার হচ্ছে আগামী এই বছরের শেষের দিকে গুজরাটের নির্বাচন আছে, তারপরে বছর যে কর্ণাটকের নির্বাচন আছে এবং লোকসভা ইলেকশন, এই সমস্ত ইলেকশনে যাতে এইভাবে আমজনতার উন্নয়নমূলক না করে যাতে হিন্দুত্ব এবং বিভিন্নভাবে আমজনতাকে মারার জন্য যে কৌশল আমাদের বিজেপি সরকার করছে, সেই সরকার থেকে যাতে না আসতে পারে তার জন্য মমতা ব্যানার্জিকে অবশ্যই যে তিনি বিরোধী ঐক্যের ডাক দিয়েছেন সঠিক করেছেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনার মতামতের জন্য। একটা বিরতি নিচ্ছে, বিরতির পর আবারও ফিরছি, আপনার কথার সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। পরে দর্শক প্রবীর বন্দ্যোপাধ্যায়, নমস্কার। নমস্কার। বলুন। এটা কথা আছে যে শতছিন্ন অঙ্গবস্ত্র লজ্জা আমার ঢাকবো কিসে। আজকে পশ্চিমবঙ্গের সারা গায়ে যে দুষ্ট ক্ষতের মতো প্রশাসনিক ব্যর্থতা ফুটে উঠেছে, তা ঢাকতে শুধুই কেন্দ্রের দিকে বিজেপির দিকে ঠেলে দিলে হবে না। অনুব্রত মণ্ডলকে কিন্তু আজকে আপনার সিঙ্গেল বেঞ্চের থেকে যে গেছিল সেই বড় বেঞ্চও কিন্তু নাকার করে দিয়েছে, সে যাচ্ছিল না। আজকে দেখুন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু আজকে পার্সোনাল ব্যাপার বলে তিনি দিল্লি হাজিরা দিলেন না। পাশাপাশি মেটিয়া থেকে মালদা ভয়ঙ্কর গণধর্ষণ ঘটেছে, শিশু নরধর্ষণ মানে নাবালিকা নরধর্ষণ ঘটেছে, সেই ব্যাপারে কিন্তু এই প্রশাসনের লোকজন যুক্ত, সেটা অপ্রমাণ হয়ে গেছে। কাজে এইভাবে যখন পরিস্থিতি জটিল হয়েছে
তখন এই জটিল পরিস্থিতি থেকে মুখ সরাতে গিয়ে সকলকেই পদক্ষেপ নিতে হয়, কিন্তু পদক্ষেপ আপনি নিন। অদ্ভুত ব্যাপার হচ্ছে আপনি আজকে চিঠি লিখছেন যে এসো একজোট হই, তা একজোট হতে গেলে যে দলগুলো আঞ্চলিক দল, এদেরই অঞ্চলের বাইরে আর কোনো ক্ষমতা নেই, কোনো বলেও লাভ নেই। সেই শিবসেনাই বলুন আর আপনি ওই রাজশেখর রেড্ডি বলুন, চন্দ্রশেখর বলুন, তার বাইরে নেই। কিন্তু যে দলটা মোটামুটি না, সারা ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন দল, আজকে হয়তো তারা ক্ষমতা কম, কিন্তু সারা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় যদি তাদের বিস্তৃতি থাকে সেটা কংগ্রেস। আর সেই কংগ্রেসকে কিছুদিন আগে মমতা ব্যানার্জি কি বলছেন না, পচা ডোবা। এবার সেই তাদের কাছে গিয়ে ওনাকে এখন যোগাযোগ করতে হচ্ছে। এই যে ব্যাপারগুলো, আমি করে বসবো ফাউল, তারপরে গিয়ে বলবো ভুল হয়েছে। একটা ফাউলে ভুল হয়, দুটো ফাউল হলে রেড কার্ড, ইয়েলো কার্ড, আর তিনটে ফাউল হলে রেড কার্ড হয়ে যাবে। তো আজকে যে অধীর চৌধুরী যে ভয়ঙ্কর সাপাটগুলো দিচ্ছে মমতা ব্যানার্জিকে, তাদের তরফে কি কিছু ভুল হচ্ছে? বিকজ গ্র্যাভিটি অফ ইনসিডেন্ট, এটা তো আগে মমতা ব্যানার্জিকে বুঝতে হবে। আজকে পশ্চিমবঙ্গের মুখ লোকানোর জায়গা নেই। ওই যতই বিজেপি আর প্রধানমন্ত্রীকে গালি দিই, সে দিয়ে হয়তো আমার একটু যন্ত্রণা কমে, কিন্তু মূল সমস্যা থেকে পশ্চিমবঙ্গ বেরোতে পারে না। আমি মনে করি নকারাত্মক নয়, সকারাত্মক আলোচনা হোক, অর্থাৎ পজিটিভ কিছু চিন্তা ভাবনা হোক। শুধু অন্যকে দোষ দিয়ে কোনো লাভ হবে না পশ্চিমবঙ্গ ডুবছে, আরো ডুববে। ধন্যবাদ। হ্যাঁ, ডোবার কারণও আছে। যখন আমরা বিষয়ভিত্তিক আলোচনায় চাই যে আপনারা মত দিন, বিষয়ের পরিবর্তন করলেও সেই বিষয়টাকেও ডোবানোর চেষ্টা তো করেনি অনেক দর্শক। যাই হোক, তবুও আমরা তাদের কথা শুনি, কারণ আপনার কথা আমি বারংবার বলি, বিষয়ের না হলেও অনেক দর্শকের কল আমরা অ্যালাউ করি, কিন্তু পরবর্তীতে এটাও আমাদের ভাবনা চিন্তা, কারণ সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সময় যারা নষ্ট করেন তাদের কথা আমরা পরবর্তীতে কতটা শুনতে পারবো এটাও কিন্তু ভাবার বিষয়। শ্যামল হাজরা পরের দর্শক, নমস্কার। শুভ সন্ধ্যা ম্যাডাম। শুভ সন্ধ্যা। বিরোধী ঐক্য অবশ্যই দরকার, কেননা তার জ্বলন্ত প্রমাণ উত্তরপ্রদেশের ভোট। যদি আমরা অখিলেশ এবং মায়াবতীর ভোট যোগ করি, বিজেপির থেকে 3.9%, 4% বেশি। এবার তার সঙ্গে যদি আমরা কংগ্রেসের ভোট যোগ করি 6 to 7% বেশি, তাহলে কিন্তু ব্যাপারটা উল্টে যেতে পারত। বিজেপি এটাই চেষ্টা করছে বিভিন্ন জায়গায়, যে যেমন বিহারে দেখা গেল মিমকে আসাউদ্দিন ওয়াইসি এইভাবে করছে। সুতরাং বিরোধী ঐক্য মাস, এবং মমতা ব্যানার্জি যেটা চেষ্টা করছেন একমাত্র আপোষহীন, সংগ্রামী, সৎ, এবং প্রথম থেকে মোদির এগেনস্টে যে অল আউট অ্যাটাকে গেছেন মমতা ব্যানার্জি, এবং এই কারণেই মমতা ব্যানার্জির এমপি এমএলএ দের সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স সবাই মিলে করেছে। একটা কথা ম্যাডাম আমাকে অ্যালাউ করবেন, যে একজন দর্শক বললেন যে বাগদুইতে সমস্ত কিছু প্রমাণিত হয়ে গেছে। উনি মিথ্যে কথা বললেন, ওখানে নাবালিকা ধর্ষিতা হয়েছে তার কোনো প্রমাণ আছে? এইভাবে মিথ্যাচার। উনি একটি দলের হয়ে প্রচার করেন প্রতিদিন। উনি আর কি বললেন, যে পশ্চিমবঙ্গ ডুববে। পশ্চিমবঙ্গ 100 দিনের কাজে প্রথম, কৃষিতে প্রথম, সড়ক যোজনায় প্রথম, ডিউরিং দ্য পিরিয়ড অফ লকডাউন যেভাবে বেরিয়ে এসছি আমরা প্রথম। পশ্চিমবঙ্গে এত সামাজিক প্রকল্প আছে, উনি মিথ্যাচারটা শ্যামল বাবু, এই অনুষ্ঠানে এতটাও আমাদের হাতে সময় থাকে না যে কোন দর্শক কি বললো তার বিচার অন্য দর্শক করবে। আপনি আপনার মত দিন। আর কিছু বলবেন আপনার এই বিষয়ে কিছু আর বলবেন? হ্যাঁ, আমি এটাই বলছি, বিরোধী ঐক্য মাস, কেননা যদি ভোট ভাগ হয় তাহলে মোদি আসবেন। সুতরাং বিরোধীদের ঐক্যবদ্ধ হতে। ধন্যবাদ আপনার মতামতের জন্য। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি আবারও আপনার কথা সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। পরের দর্শক রয়েছেন নিখিল রায়। নমস্কার। নমস্কার, কে বলছেন? নিখিল রায়। হ্যাঁ, বলুন। হ্যাঁ, নমস্কার। বিরোধী ঐক্যে শান, আর কেন্দ্রীয় সরকারের ভোট আগামী 2 বছরের আগেই হয়ে যাবে। এখন থেকে যদি এই বিরোধী ঐক্যের শান না দেওয়া হয় এবং তার সলতে পাকানো পুরোদমে যদি চালু না হয়, তাহলে এই মোদী সরকারকে সরানো এই মুহূর্তে প্রবলেম আছে। কারণ একা মমতা ব্যানার্জি পারবেন না। তিনি হয়তো নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে কথা বলছেন। আজকে বিরোধীদের কাছে একটা মুখ হয়ে গেছে সারা ভারতবর্ষে, কিন্তু বিভিন্ন স্টেটে, সে
শারদ পাওয়ার বলুন, ওয়াইস বলুন, আমাদের আপের কেজরিওয়াল বলুন, এই সমস্ত দলের সকলেই ঐকান্তিক প্রচেষ্টা চাই এবং সকলকে এক ছাতার তলায় আসতে হবে এবং সেখানেও সর্বভারতীয় কংগ্রেস দলকেও রাখতে হবে। হয়তো আজকে তারা অনেক নিচে চলে গেছে, তাদের সম্বন্ধে বিভিন্ন উৎসাহ রটনা করা হচ্ছে কেন্দ্রীয় সরকার থেকে ওদেরকে কোণঠাসা করার জন্য, কিন্তু এই যে অখিলেশ যাদব, মায়াবতী এরাও তো দেখিয়ে দিল, আজকে আপ পাঞ্জাবে দেখিয়ে দিল যে ওদেরকে সরানো যায়। তাহলে এই যে ডাকটা সময়োচিত হয়েছে, আগে কি হয়েছে, কে কি বলেছে, এই সমালোচনা না করে আমাদের মাথায় একটা জিনিসই রাখতে হবে, কি করে সরানো যায় মোদিকে। মোদিকে সরানোটা খুব একটা কঠিন নয়। সেই জন্য এখন থেকে যদি সলতে পাকিয়ে পুরোদমে আসরে নামা যায় তাহলে ভারতবর্ষ বাঁচবে। তা না হলে ভারতের যা দুর্দশা, সেই ইডি সিডি আইন ব্যবস্থা সবইতেই মোদি যা করছে এবং সাধারণ জনগণের জীবন শেষ হয়ে যাবে। এই জন্য এটা সঠিক এবং এই বিষয়ে সকলকে চিন্তা করে এগিয়ে যেতে হবে। নমস্কার। সকলকে চিন্তা করে এগিয়ে যেতে হবে, এটা লাস্ট কথাটা ঠিক বলেছেন যে চিন্তা করার বিষয়টা কোথায়, সেখানে প্রেক্ষিতটা কি হবে। এর আগেও যখন থার্ড ফ্রন্ট বা বিরোধী ঐক্যকে একজোট হওয়ার আহ্বান দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের ভূমিকা নিয়ে অনেকেই কথা বলছেন, কিন্তু সেই বিশ্বম্বর রায়ের ভূমিকা থেকে কংগ্রেস কি বেরোতে পেরেছে? গোটা উত্তরপ্রদেশের এই নির্বাচনে তাদের হালটা কি? তারা বিরোধিতার জন্য বিরোধিতা করছেন, কিন্তু বিরোধী ঐক্যের যখন কথা হচ্ছে তখন তারা নিজেদেরকে কেন দূরে সরিয়ে নিচ্ছেন? এটা খুব ভুল করছে এবং এটা ভুল যতক্ষণ না শোধরাবে ততক্ষণ এই জিনিস হতে পারে না এবং প্রয়োজনে যদি কংগ্রেসকে ত্যাগ করতে হয় আমার মনে হয় তাতেও লাভ আছে। না 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 না, সেটা 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 দেশবাসীর কাছে কিন্তু এখনো পর্যন্ত শাসক দল বিজেপি তারা কিন্তু প্রথম প্রতিপক্ষ হিসেবে কংগ্রেসের নাম নেয়। তাহলে কি বাকিদেরকে খাটো করার জন্য তাদেরকে উপরে তোলা? তাদের কোণঠাসা করতে চাইছে যাতে ওরা কোণঠাসা হয়ে গেলে বাকিগুলোকে আমি কবজায় করে নেবো। কারণ আমাদের দেশের অনেক রাজনৈতিক দল আছে যাদেরকে পকেটে পড়া যায়, সেটা আমরা বিগত অনেকবারই দেখেছি ঘটনাচক্রে। আমরা কিন্তু নেতৃত্বের ভাষণে যত না আঞ্চলিক দলের নাম শুনেছি তত থেকে অনেক বেশি প্রাসঙ্গিক তারাই করে কংগ্রেসকে, যেখানে কংগ্রেস টুটো জগন্নাথের ভূমিকা দেখিয়ে দিয়েছে উত্তরপ্রদেশের নির্বাচনে। ধন্যবাদ আপনার মতামতের জন্য। সত্যি বর্তমান মোদি এই জমানায় আমরা যে দেখছি যে রাজনৈতিক নেতানেত্রী তারা বিরোধী স্বর যখনই তুলছেন, কখনো তা সিবিআই বা কখনো তা ইডি, ইনকাম ট্যাক্স, এর প্রভাব একটা ক্রোনোলজি বরাবর, সেটা নির্বাচনের আগে হতে পারে বা নির্বাচনের পরবর্তী সময় হতে পারে, সেখানে ধারাবাহিকতা দেখাচ্ছে। তাই বিরোধী জোট একজোট হয়ে কেন্দ্রীয় সংস্থা যাতে তাদের দুর্মুষ করতে না পারে তার জন্য একটা আহ্বান। এটা কি একটা নতুন কৌশল হতে পারে? বিজেপি বিরোধী শক্তি যদি একজোট সত্যি হয়, সেখানে বারংবার প্রশ্ন ওঠে কংগ্রেসের ভূমিকা কি হবে। কারণ এর আগেও যে অন্যান্য দলগুলো রয়েছে তা আঞ্চলিক দল হলেও তারা কিন্তু দাঁড়িয়েছে। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি আবারও আপনার কথায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। পরের দর্শক রিনা গঙ্গোপাধ্যায়, নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন। নমস্কার ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম নমস্কার, আশীর্বাদ রইল। দেশ দুলছে, একটা পাড়ায় গন্ডগোল হলে আমরা 10টা পাড়ায় গিয়ে বলি আগে সেটা একবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই সমস্যাটার আসুন আমরা সমাধান করি। আমরা যুবক যুবতী মানুষদের সবাই তা আহ্বান করি। তা আমাদের নেত্রী আজকে দেশ দুলছে, দেশের পরি ছিন্ন ভিন্ন হয়ে এপার থেকে ওপার যাওয়ার তার সাধ্য নেই, যিনি কান্ডারি তারই তরিকা সাজা। আমাদের প্রধানমন্ত্রী তার পরি নিয়ে যাওয়ার আহ্বান করার বা বৈঠা দিয়ে দেশকে বাঁচানোর এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার সে ক্ষমতা থেকে মানে বিচ্ছিন্ন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা চেষ্টা করছেন যে যেখানে ওখানে সেখানে যেখানে যেখানে পাচ্ছেন এই একটা হাওয়াই চটি আর একটা সাদা শাড়ি পরে উনি তো সবাইকে সম্মান দেওয়ার জন্যই আহ্বানটা করছেন, দেশ বাঁচানোর আহ্বান করছেন। এখানে এত সমালোচনা মানুষ যে করে, একবার ওকে ভাববে যে আমাদের দেশটা আজকে কোথায় চলে যাচ্ছে, তাকে বাঁচাও। এখন দেশ না দেখে
সবাই মিলে একবদ্ধ হয়ে তারা সমাজ মিলে ভারতবর্ষকে বাঁচায়। এটা তো করছে সব মিলে মানে সেই জায়গাটা তুলে ধরার একরকম চেষ্টা করছেন। আর শাখা পোশাখা শুধু মানে চালু ছুটের সাজা বিচার করে এই শাখা পোশাখা সজাগ হয়ে বসে আছে কিভাবে জব্দ করবে। হয়তো তাকে বিক্রিতে সরিয়ে দিতে পারলে সর্বদা সমস্যার সমাধান হবে। এই আশায় বিরোধী ঐক্যরা পুরো নাটক করছে। সব চলে চলে একসাথে হয়ে সব ভালো মানুষের সাথে কেউ দেশকে ভালোবাসে না। ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। আপনার কথায় বক্তব্য আপনাদের শুনছিলাম, তবে এবার যার বক্তব্য শুনতে হবে তিনি মতুয়া ধর্ম মহামেলায় বক্তব্য রাখছেন দেশের প্রধানমন্ত্রী। সরাসরি নজর রাখছি। क्या शांतनु जी मुझे बोलना शुरू करना है क्या? तो क्या शांतनु जी मुझे बोलना शुरू करना है क्या? जी सर। जय हरि बोल। जय हरि बोल। श्री श्री हरिचंद ठाकुरेर 211তম আবির্ভাব তিথি উপলক্ষে সকল পুণ্যার্থী সাধু গোসাই পাগল দলপাতি ও মাতুয়া মাইদের জানাই आंतरिक शुभेच्छा अभिनंदन और नमस्कार। केंद्रीय मंत्रिमंडल ने मेरे सहयोगी और ऑल इंडिया मतुआ महासंघ के संघाधिपति श्री शांतनु ठाकुर जी, श्री मंजुल कृष्ण ठाकुर जी, श्रीमती छविरानी ठाकुर जी, श्री सुब्रता ठाकुर जी, श्री रविंद्रनाथ विश्वास जी, अन्य महानुभाव और भारी संख्या में मौजूद मेरे प्यारे बहनों और भाइयों, ये मेरा सौभाग्य है कि पिछले वर्ष ओराकांदी में श्री श्री गुरुचांद ठाकुर जी और महान मतुआ परंपरा को श्रद्धापूर्वक नमन करने का अवसर मिला था। आज ठाकुरवाड़ी जैसे महातीर्थ पर आप सभी साथियों से टेक्नोलॉजी के माध्यम से संवाद का अवसर मिला है, आप सबके दर्शन का अवसर मिला है। जब मैं ओराकांदी गया था तो वहां मुझे बहुत अपनापन मिला, बहुत आशीर्वाद मिला और ठाकुरवाड़ी ने तो हमेशा मुझे अपनापन दिया, बहुत स्नेह दिया है। साथियों, ये मतुआ धर्मियों महामेला मतुआ परंपरा को नमन करने का अवसर है। ये उन मूल्यों के प्रति आस्था व्यक्त करने का अवसर है जिनकी नींव श्री श्री हरिचंद ठाकुर जी ने रखी थी। हमें इसे गुरुचांद ठाकुर जी के और बोरोमा ने सशक्त किया और आज शांतनु जी के सहयोग से ये परंपरा इस समय और समृद्ध हो रही है। एकजुटता, भारतीयता, अपनी आस्था के प्रति समर्पण रखते हुए आधुनिकता को अपनाना
ये सीख हमें महान मतुआ परंपरा में और उस परंपरा से मिली है। आज जब हम स्वार्थों के लिए खून खराबा होते देख रहे हैं, जब समाज में बंटवारे की कोशिश होती है, जब भाषा और क्षेत्र के आधार पर भेद करने की प्रवृत्ति को देखते हैं, तो श्री श्री हरिचंद ठाकुर जी का जीवन, उनका दर्शन और महत्वपूर्ण हो जाता है। इसलिए ये मेला एक भारत श्रेष्ठ भारत के मूल्यों को भी सशक्त करने वाला है। भाइयों और बहनों, हम अक्सर कहते हैं कि हमारी संस्कृति, हमारी सभ्यता महान है। ये महान इसलिए है क्योंकि इसमें निरंतरता है, ये प्रवाहमान है, इसमें खुद को सशक्त करने की एक स्वाभाविक प्रवृत्ति है। ये एक नदी की तरह है जो अपना रास्ता बनाती जाती है और रास्ते में जो भी रुकावटें आती हैं, उनके अनुसार खुद को ढाल लेती है। इस महानता का श्रेय हरिचंद ठाकुर जी जैसे सुधारकों को भी जाता है, जिन्होंने समाज सुधार के प्रवाह को कभी रुकने नहीं दिया। श्री श्री हरिचंद ठाकुर के संदेशों को जो भी समझता है, जो हरिलला अमृतों का पाठ करता है, वो स्वतः ही कह उठता है कि उन्होंने सदियों को पहले ही देख लिया था। वरना आज जिस जेंडर सिस्टम की बात दुनिया करती है, उसको 18वीं सदी में ही हरिचंद ठाकुर जी ने अपना मिशन बना लिया था। उन्होंने बेटियों की शिक्षा से लेकर काम तक के अधिकारों के लिए आवाज उठाई। माताओं, बहनों, बेटियों की गरिमा को सामाजिक चिंतन में आगे लाने का प्रयास किया। उस कालखंड में उन्होंने महिला कोर्ट और बेटियों के लिए स्कूल जैसे कार्य किए। ये दिखाता है कि उनका विजन क्या था, उनका मिशन क्या था। भाइयों और बहनों, आज जब भारत बेटी बचाओ, बेटी पढ़ाओ के अभियान को सफल बनाता है, जब माताओं, बहनों, बेटियों के स्वच्छता, स्वास्थ्य और स्वाभिमान को सम्मान देता है, जब स्कूलों, कॉलेजों में बेटियों को अपने सामर्थ्य का प्रदर्शन करते अनुभव करता है, जब समाज के हर क्षेत्र में हमारी बहनों, बेटियों को बेटों के साथ कंधे से कंधा मिलाकर राष्ट्र निर्माण में योगदान। একটা বিরতির সময় হয়েছে, ফিরছে এক্ষুনি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। পরে দর্শকের কাছে যাব। তারাশঙ্কর গঙ্গোপাধ্যায়, নমস্কার, বলুন। হ্যাঁ, নমস্কার সুচন্দ্রিমাদি, বলুন। আপনাকে নমস্কার এবং আপনার সমস্ত কর্মীবৃন্দকে আমি নমস্কার জানিয়ে আজকের যে প্রোগ্রাম, যে বিরোধী ঐক্য যিনি আমাদের মুখ্যমন্ত্রী ডাক দিয়েছেন, এর পক্ষে এবং বিপক্ষেও দু চারটে কথা না বলে পারছি না। ঐক্য তো অবশ্যই দরকার, কিন্তু ঐক্য গড়ার জন্য যে মানসিকতার প্রয়োজন আমাদের ভারতবর্ষের রাজনীতিবিদদের সেই মানসিকতা নেই। এটাই হচ্ছে প্রথম লক্ষ্য। কারণ ক্ষমতালিপ্তার রাজনীতি, একজন আরেকজনের গায়ে কাদা ছিটিয়ে কোনো রকমে বৈতরণী পার করে ক্ষমতাকে দখল করে রাখা, এই প্রবণতা। মানুষের জন্য কিছু করব, একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী মানুষের কথা ভাবেন। উনি মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু করার
প্রয়াস ওনার মধ্যেই লক্ষ্য করা যায়। সেই জন্য বিভিন্ন পরিকল্পনার মধ্যে দিয়ে উনি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু বাংলার বাইরে যখন আমরা দৃষ্টি রাখবো তখন কিন্তু এই রাজনীতিটা আর নেই। সেই জন্য আমার মনে পড়ে যখন 1977 সালে লোকসভা নির্বাচনে জরুরি অবস্থা ঘোষণার জন্য ইন্দিরা গান্ধীকে গোটা ভারতবর্ষের মানুষ পরাজিত করেছিলেন, সেই সময় 10 মাসের জন্য বিরোধীদের সরকারটা ছিল। তারপরে সেই সরকার পড়ে গিয়ে মিসেস গান্ধী পুনরায় আমার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্যে দিয়ে ভারতবর্ষের ক্ষমতায় আসীন হয়েছিলেন। তা আজকে বিজেপির যে ক্ষমতা সারা ভারতবর্ষে আছে, সেইখানে দাঁড়িয়ে আমি বলবো যে বিরোধীরা কখনোই এখন বিজেপিকে হারাতে পারবে না। তার কারণ তারা ঐক্যবদ্ধ হবে না, কারণ মমতা ব্যানার্জির মতন চিন্তা ভাবনা তাদের মধ্যে নেই। কিন্তু তাহলেও চেষ্টা চালিয়ে যেতে হবে এবং আমার মনে হয় মমতা ব্যানার্জি ওনাকেই মানে অগ্রণী ভূমিকা নিয়েই এগোতে হবে যদি ঐক্য করা যায়। এইটুকু বলেই আজকে আমার বক্তব্য। যদি বিরোধী ঐক্য একজোট হয় তবে সেটা কতটা কার্যকরী হবে, কারণ এখানে অনেকটা কাজ করে মানুষের বিশ্বাসযোগ্যতা। শুধুই কি নির্বাচন কেন্দ্রিক এই জোট, নাকি এই ঐক্য বজায় থাকবে নির্বাচনের পরেও? মানুষ যাদেরকে তাদের ভোট দেবেন, ভোটের আগে একরকম একটা জোট দেখা গেল, ভোট শেষ হয়ে যাওয়ার পর, যেমনটা আমরা এই বাংলার ক্ষেত্রেই দেখেছিলাম, বামেদের সঙ্গে কংগ্রেস এবং সংযুক্ত মোর্চা যে জোট, সেটা কিন্তু তারপরে আর নজরে আসেনি। তাই জাতীয় ক্ষেত্রে যদি একটা শক্তিশালী ঐক্যবদ্ধ জোট তৈরি করতে হয়, তাহলে সেটার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বলতে পারেন যে প্রস্তুতি শুরু করেছেন, কিন্তু কারা কারা এগিয়ে আসছেন এখন সেটাই দেখার। পরের কলের কাছে যাচ্ছি, তবে একটা বিরতির সময় হয়েছে, ফিরছি এক্ষুনি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। পরের দর্শক মঞ্জু সেন, নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন। আমি বেশি কিছু বলবো না, বেশি কিছু বলার মতো নেই, শুধু রবীন্দ্রনাথের ভাষায় একটি কথা বলছি আমি। রবীন্দ্রনাথ বলেছিলেন যে এক সূত্রে বাঁধিয়া আছি সহস্রটি জীবন, একই কাজে সফি আছি সহস্রটি মন। এখন আমাদের প্রত্যেককে ওই একটা মাত্র মন নিয়ে, এক ভাষা নিয়ে যেতে হবে, বিজেপি হাটাও দেশ বাঁচাও। যখন 14 সালে নরেন্দ্র মোদী আসে তখন আমাদের চিন্তাধারা ছিল সেই অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে। হয়তো সেই অটল বিহারী বাজপেয়ীর যে বিজেপির সব মানুষ আমরা এক হয়ে নরেন্দ্র মোদীকে এই প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়েছিলাম। কিন্তু আজ দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী অটল বিহারী বাজপেয়ীর যে আশা আকাঙ্ক্ষা যেগুলো ছিল, যে কাজগুলো করে দিল, তার থেকে এক অংশ কিছু করছে না, উপরন্তু মানুষের ক্ষতি করে চলেছে। সেই জন্য এর উৎখাত আমরা চাই একমাত্র, আর কিছু বলছি না। এইটুকু বলে আমি শেষ করলাম এখানে। ধন্যবাদ আপনার মতামতের জন্য। পরের দর্শকে রয়েছেন গোপীনাথ দত্ত, নমস্কার। হ্যালো, হ্যাঁ, আমি গোপীনাথ দত্ত, দক্ষিণ 24 পরগনার বাঁকড়াহাট থেকে বলছি। বলুন। আপনাদের এই মানে আলোচনাটা খুবই সময়োপযোগী হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী যে ডাকটা দিয়েছে, বিরোধী ঐক্যের ডাক, একজন রাষ্ট্রবিজ্ঞানের অভিজ্ঞ জবাব হিসেবে জানাতে পারি যে গণতন্ত্র কিছুতেই কিন্তু সাকসেসফুল হবে না যদি না সঠিক এবং উপযুক্ত একটা বিরোধী ঐক্য থাকে। আর শুধু বিরোধিতাটা কিন্তু বিরোধিতার জন্যই নয়, অপোজিশন ফর দ্য ট্রুয়েস্ট অ্যান্ড অনেস্ট অপোজিশন, সত্য এবং ন্যায়ের উপর দাঁড়িয়েই কিন্তু বিরোধিতা করতে হবে। দুঃখের কথা, আজকাল বিরোধী ঐক্য না হওয়ার পেছনে যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা, যাদের উপরে গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করবে, তারা নিজেরাই কিন্তু অনৈক্য এবং দুর্নীতিগ্রস্ত, এবং যার ফলে মানুষের ভাবনাটা কিন্তু তারা করে না। যেদিন সত্যিকারের জনজাগরণটা হবে, পিপুল যখন জানতে পারবে যে এই সমস্ত মানুষগুলোর দ্বারা গণতন্ত্র প্রতিফলিত হচ্ছে, ঠিক তখনই কিন্তু আবার নতুন করে বিরোধী ঐক্যের সম্ভাবনাটা কিন্তু হবে। বিরোধী ঐক্য ছাড়া কিন্তু শাসক দলকে সঠিকভাবে কিন্তু কন্ট্রোল করা যাবে না, এটাই আমার বক্তব্য। তার জন্য কিন্তু সৎ এবং অনেস্ট হতে হবে।
অর্থাৎ 100% মানুষের কাছে উপযুক্ত একজন নেতা হওয়ার মতো চরিত্র থাকতে হবে। যে ঘটনাগুলো ঘটছে আইনসভাতে সেগুলো কিন্তু খুব দুর্ভাগ্যজনক। একটা বিরোধী দল তারা হাতাহাতি করবে, মারামারি করবে, এই ধরনের লজ্জাজনক পরিস্থিতির কথা আমরা কিন্তু গণতন্ত্রে ভাবতেই পারি না। তাই আমার আবেদন, আপনাদেরও ধন্যবাদ, আপনারা খুব সুন্দর একটা আলোচনা চক্র এখানে রেখেছেন। সেই জন্য আপনাদের কাছে মাধ্যম দিয়ে, মিডিয়ার মাধ্যম দিয়ে আমি সার্বিকভাবে জনসাধারণকেও বলছি, বিশেষ করে যুব সমাজকে বলছি যে তোমরা সবাই কিন্তু এগিয়ে চলো। ভারতবর্ষের ঐক্য, স্বাধীনতা, সাম্প্রদায়িকতার দিক সরিয়ে দিয়ে যে মহান আত্মত্যাগে যারা ভারতকে স্বাধীন করেছিলেন সেই মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, ভারত কিন্তু একটা শ্রেষ্ঠ দেশ পৃথিবীর মধ্যে। তার গণতান্ত্রিক ভিত যেন আরো শক্ত হয়। মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে এবং মানুষকেই প্রতিবাদ করতে হবে। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ, ধন্যবাদ আপনার মতামতের জন্য, খুব ভালো বলেছেন। নতুন বক্তা ফোন করবেন মাঝে মাঝে। আর একদম সময় নেই, অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। বিরোধী ঐক্যের ডাক মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন ঠিকই, তবে এই ডাকে সাড়া কতজন দিচ্ছেন বা কিভাবে এই ঐক্য শক্তিশালী হবে, ঐক্যবদ্ধ হবে, সেটাও আগামী সময় কিন্তু নজর রাখাটা জরুরি। আপনার কথা এখানেই শেষ করছি, তবে রাত 10টায় দেখতে ভুলবেন না চতুর্থ স্তম্ভ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।